ম্যানেজমেন্টের আসল কাজটা কি? এক কথায় বললে যে কোনো এলোমেলো পরিস্থিতিকে একটা সম্ভাবনায় বদলে ফেলা। তো আজকে আমরা ঠিক সেই মৌলিক নীতিগুলো নিয়েই কথা বলবো যেগুলো একটা প্রতিষ্ঠানকে ঠিকঠাকভাবে চলতে সাহায্য করে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, যে কোনো টিমে কিন্তু মতের অমিল হবেই, তাই না? সেটা হোক কোনো কলেজের শিক্ষকদের মিটিং বা ছাত্রদের একটা গ্রুপ প্রজেক্ট। প্রশ্নটা হলো, এই যে সংঘাতগুলো, এগুলোকে একজন ভালো লিডার কিভাবে সামলান, কিভাবে এই বিশৃঙ্খলা থেকে একটা সুন্দর শৃঙ্খলা তৈরি করেন? আচ্ছা, আজকে আমরা মোট ৫টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কিভাবে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা আসে। এরপর আমরা ম্যানেজারের একটা সিক্রেট কোড জানব। দেখব এই কোডের উৎস কোথায়, জানব আজকের দিনে একজন লিডারের কি স্কিলস থাকা দরকার। আর শেষে গিয়ে একটা বড় প্রশ্ন তুলব, এই নিয়মগুলো কি এখনও চলে, নাকি এগুলো সেকেলে হয়ে গেছে? তো চলুন আমাদের প্রথম পয়েন্টটা দিয়েই শুরু করি, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা। কেন একটা সিস্টেম বা কাঠামো থাকাটা এত জরুরি? ব্যাপারটা খুব সহজ। যখন অনেক রকম মানুষ, যাদের চিন্তাভাবনা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব সব আলাদা, একসাথে কাজ করে, তখন তো একটু মতের অমিল হবেই। বিশেষ করে স্কুল বা ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে অনেক কিছুই একসাথে চলে, এটা তো আরও বেশি হয়। আর ঠিক এই কারণেই একটা গোছানো লিডারশিপের দরকার পড়ে। আচ্ছা, এই যে প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলার কথা বললাম, এটার সমাধানের জন্য কিন্তু একটা বেশ পুরনো কিন্তু দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক আছে। চলুন সেটা নিয়ে কথা বলি। সময়টা ১৯৩৭ সাল। একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্সপার্ট লুথার গুলিক একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিল, একজন চিফ এক্সিকিউটিভের আসল কাজটা কি? আর এই একটা প্রশ্নই কিন্তু মডার্ন ম্যানেজমেন্টের একটা বড় ভিত্তি তৈরি করে দিয়েছিল। গুলিকের সেই প্রশ্নের উত্তরটাই ছিল একটা শব্দে, পিওএস ডিসিওআরবি। এটা আসলে ম্যানেজমেন্টের 7টা মূল কাজের একটা অ্যাক্রোনেম বা সংক্ষিপ্ত রূপ। এটা তৈরি করা হয়েছিল মূলত সরকারি কর্মকর্তাদের আরও দক্ষ করে তোলার জন্য। এই 7টা কাজকে বলা যেতে পারে যে কোনো সফল প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। এগুলো কি? প্ল্যানিং মানে পরিকল্পনা, অর্গানাইজিং মানে সবকিছু গোছানো, স্টাফিং মানে সঠিক লোক নিয়োগ দেওয়া, ডিরেক্টিং বা নির্দেশনা দেওয়া, কোঅর্ডিনেটিং বা সবার মধ্যে সমন্বয় করা, রিপোর্টিং মানে কাজের রিপোর্ট তৈরি করা, আর সবশেষে বাজেটিং বা বাজেট ঠিক করা। এই সবগুলো ধাপ মিলে কিন্তু যে কোনো আইডিয়া বাস্তবে রূপ নেয়। এবার চলুন একটু পেছনে ফিরে যাই, দেখি এই আইডিয়াগুলো আসলে এলো কোথা থেকে, কারণ এর শিকড়টা কিন্তু আরও গভীরে। লুথার গুলিক কিন্তু এই আইডিয়াগুলো শূন্য থেকে তৈরি করেননি। তিনি এগুলো পেয়েছিলেন ফরাসি ম্যানেজমেন্ট থিওরিস্ট অঁরি ফেওলের কাছ থেকে। বলা যায় ফেওলি প্রথম ব্যক্তি যিনি ম্যানেজমেন্টকে একটা গোছানো কাঠামোর মধ্যে ফেলার চেষ্টা করেছিলেন। ফেওলের মডেলে ছিল 5টা মূল জিনিস: পরিকল্পনা, সংগঠন, আদেশ, সমন্বয় আর নিয়ন্ত্রণ। গুলি কি করলেন? তিনি এই ভিত্তিটাকে নিলেন, কিন্তু একে আরও বিস্তারিত করলেন। যেমন আদেশ আর নিয়ন্ত্রণ, এই দুটোকে তিনি ভেঙে আরও নির্দিষ্ট কাজে ভাগ করলেন। যেমন স্টাফিং, ডিরেক্টিং, রিপোর্টিং আর বাজেটিং। এতে পুরো ব্যাপারটা আরও বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেল। কিন্তু ফেওলের কাজ শুধু এই 5টা উপাদানই সীমাবদ্ধ ছিল না। তিনি এফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য মোট 14টা ইউনিভার্সাল প্রিন্সিপাল বা নীতির কথা বলেছিলেন। তার কিছু নীতি তো আজও খুব প্রাসঙ্গিক, যেমন ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ কাজ ভাগ করে দেওয়া যাতে দক্ষতা বাড়ে। আরেকটা ছিল ইউনিটি অফ কমান্ড, মানে প্রত্যেক কর্মীর বস থাকবেন মাত্র একজন, এতে দ্বিধা কমে। আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসপ্রিট ডি কর্পস, যার সহজ মানে হল টিম স্পিরিট বা একাতাই বল, মানে দলের মনোবল আর ঐক্যটাই আসল। ভাবুন, এই নীতিগুলো আজও কত প্রতিষ্ঠানে কাজে লাগে। আচ্ছা, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু বাস্তবে একজন আধুনিক লিডারের কি দক্ষতা থাকা দরকার? ধরুন একজন হেডমাস্টারের কথা, তার কোন কোন স্কিলস প্রয়োজন? কারণ দেখুন, শুধু একটা ফ্রেমওয়ার্ক জানাই তো যথেষ্ট না, তাই না? এই নীতিগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে হলে একজন লিডারের নিজেরও কিছু ব্যক্তিগত দক্ষতা থাকতে হয়। একজন ভালো ম্যানেজারের স্কিল সেটে কয়েক ধরনের দক্ষতা থাকা যায়। প্রথমত, টেকনিক্যাল স্কিলস, মানে যে কাজটা হচ্ছে সেটার খুঁটিনাটি জানা। দ্বিতীয়ত, হিউম্যান রিলেশন স্কিলস,
অর্থাৎ মানুষের সাথে কাজ করার এবং তাদের দিয়ে কাজ করানোর ক্ষমতা। তৃতীয়ত কনসেপচুয়াল স্কিলস, মানে পুরো প্রতিষ্ঠানকে একটা বড় ছবির মতো দেখতে পারা। আর এই সব কিছুকে একসাথে কাজে লাগানোর জন্য দরকার অ্যানালিটিক্যাল আর কমিউনিকেশন স্কিলস, মানে সমস্যা বোঝা এবং নিজের আইডিয়া স্পষ্টভাবে সবাইকে বোঝানো। বেশ, এতক্ষণ তো আমরা এই ক্লাসিক্যাল থিওরির ভালো দিকগুলো দেখলাম। এবার চলুন মুদ্রার অপর পিঠটা দেখি, মানে এর সমালোচনাগুলো কি কি? এই ম্যানেজমেন্টের নীতিগুলো কিন্তু সবাই এক বাক্যে মেনে নেয়নি। ১৯৪০-এর দশক থেকেই বিশেষজ্ঞরা প্রশ্ন তোলা শুরু করেন যে এই নিয়মগুলো কি আসলেই সব জায়গায়, সব পরিস্থিতিতে একইভাবে কাজ করে। এই সমালোচনার একদম কেন্দ্রে ছিলেন হার্বার্ট সাইমন। ১৯৪৬ সালে তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন। তিনি বলেন, প্রায় প্রত্যেকটা নীতির বিপরীতেই সমানভাবে যৌক্তিক আরেকটা বিপরীত নীতি খুঁজে পাওয়া সম্ভব। মানে তিনি বলতে চেয়েছেন এগুলো কোনো ধ্রুব সত্য নয়, বরং অনেকটা প্রবাদের মতো। তাহলে পিওএস-ডিসিওরবির বিরুদ্ধে মূল সমালোচনাগুলো কি? ১. এটা ম্যানেজমেন্টের মতো একটা জটিল বিষয়কে অনেক বেশি সহজ করে দেখায়। ২. এর পেছনে যথেষ্ট সায়েন্টিফিক প্রমাণ বা ডেটা নেই। আর ৩ নম্বর, আর সবচেয়ে বড় কথা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদা। একটা সফটওয়্যার কোম্পানি ম্যানেজমেন্ট আর একটা স্কুলের ম্যানেজমেন্ট তো আর এক ফর্মুলায় চলতে পারে না, তাই না? তাহলে শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? দেখুন, সময় বদলেছে, ম্যানেজমেন্টের কৌশল, টুলস সবকিছুই বদলেছে, কিন্তু লিডারশিপের যে মূল কাজগুলো, যেমন পরিকল্পনা করা, একটা টিমকে সংগঠিত করা আর তাদের পথ দেখানো, এগুলো কিন্তু আজও একই রকম গুরুত্বপূর্ণ। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ম্যানেজমেন্টের মৌলিক ভিত্তিগুলো, প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, এর মধ্যে কোনটা আজকের দিনে যে কোনো কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? প্রশ্নটা কিন্তু ভাবার মতো, তাই না?